এই হলুদের শাড়ি পরাতেই সাদাব ভাইয়ের বাড়ি থেকে লোকজন চলে এলেন হলুদ নিয়ে। ওনার বোন আর মেজো ভাবি ফুলের গহনা নিয়ে সোজা আমার রুমে চলে এলেন। দাঁড়াও আমায় দেখে একচোট আফসোস করতে লাগলেন। আমার তো নিজেকে দেখে আফসোস হচ্ছিল, সেখানে তাদের আফসোস করা বড় কিছু না। ঘরের সাজ আর তেমন কি, কিন্তু বিয়ে নিয়ে যতটা ভাবনা ছিল তার কিছুই হচ্ছে না। কি করে হবে? নিজেকে আয়নায় দেখতে ইচ্ছে করতো না। হাতের ক্যানোলা বজায় রেখেই তারা একে একে সব গয়না পরিয়ে দিলেন। গোলাপ আর সাদা ফুলের গহনা মাঝে নিজেকে যখন আয়নায় দেখলাম তখন বেশ অচেনা লাগছে। 5 মিনিট আগে আমার সাথে এখনকার আমির কোনোই মিল নেই। মুখের আভাটাই যেন পাল্টে গেছে। সাজের পর যেই দেখছে সেই বলছে বিয়ের সিঁড়ি উঠেছে মেয়ের। মা বাবাকে সালাম করে ছাদে চলে গেলাম। এখানেই হলুদের আয়োজন করা হয়েছে। একে একে সবাই আসছেন, হলুদ নিচ্ছেন। ছেলের বাড়ির লোকজনও হলুদ নিয়ে বেশি হুল্লোড় করে গেল। সেদিন শিমুল ভাইও এসেছে তার বউকে নিয়ে। স্বামী তো সকাল থেকে চলে এসেছিল। শিমুল ভাইকে দেখে যেন কষ্ট লাগছিল, তবে সেটা বড্ড ফিকে। সাদাব ভাইয়ের বোন আর ভাবি যাওয়ার সময় বারবার করে বলে গেলেন আমাকে যেন এখানে বেশি সময় আটকে না রাখে। ওনারা আসার সময় নাকি সাদাব ভাইয়ের মা পই পই করে বলে দিয়েছেন। হাতের মেহেদি কিছুটা শুকানোর পরই আমি নিচে চলে আসি, কেননা শরীর আর কুলাচ্ছিল না। বিছানাটা বড্ড টানছে। মেহেদি দেবার আগে শাড়ি পাল্টে নিয়েছি, তাই হাতে পিঠে পেপার রেখে শুয়ে পড়েছি। বেশ কিছুক্ষণ আগেই মা আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে গেল। তাজ্জব ব্যাপার হলো দুপুরের পর আর বাথরুম পাইনি, তবে বমি হয়েছে 2 বার, এখনও পাচ্ছে। তাই নড়াচড়া না করে চুপচাপ শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি স্বামী আর আমার বাকি বান্ধবীরা মিলে খুঁটিয়ে খুঁটিয়ে মেহেদি তুলে দিচ্ছে। এর মধ্যেই নানি এসে মেহেদির রং দেখে দুষ্টামি করতে লাগলেন। হাতের রং দেখে আমি নিজেই তাজ্জব, একেবারে কালচে খয়েরি হয়ে গেছে। নানির সাথে বাকিরাও দুষ্টামিতে তাল মেলাতে শুরু করে দিল। এই রং নাকি আমার প্রতি বরের ভালোবাসার প্রতীক। কথাখানা শুনে কেন যেন আমার বেশ হাসি আসছিল। জম ঠাকুরের আবার ভালোবাসা, হা হা হা। সকালে নাস্তা খাওয়ার পরও আমাকে স্যালাইন নিতে হয়েছে। স্যালাইন শেষ হওয়ার পরপরই গোসল করাতে নিয়ে গেল সবাই। হাতে একেবারে সময় কম, 10:30 বেজে গিয়েছে স্যালাইন শেষ হতে। বরযাত্রী নাকি নামাজ শেষ করে চলে আসবেন। এদিকে আকাশ গুমোট হয়ে আছেন। বাবা তো চিন্তায় অস্থির। খাওয়া দাওয়ার সময় যেন বৃষ্টি না হয়, তাহলে বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যাবে। এদিকে আমাকে সবাই মিলে আস্তে ধীরে সাজাচ্ছে। কড়া জাম কালারের একটা জামদানি, তার উপর একই রঙের সুতোর কাজ, এত হালকা, খুবই পছন্দ হয়েছে আমার। যাকে বলে সাধারণের মাঝে অসাধারণ। 2টো বাজার আগে জম ঠাকুরের বরযাত্রী এসে গেল। বর এসেছে শুনে সব দৌড়ে গেল। আমার বান্ধবীরাও আমার কাজ ছাড়া হলো না। এগুলো মাঝে মাঝে উকি দিয়ে দেখতে আসছে। এবার বাঁধল বিপত্তি। বরণ করার জন্য কোনো মেয়ে নেই, সব ছেলে দাঁড়িয়ে আছে ওখানে, কেননা আমার পরিবারে আমি একমাত্র মেয়ে। এর উপর ফুপিদের মেয়েরাও ছোট, প্রাইমারি স্কুলে গণ্ডি এখনও একটাও পার করেনি। এদিকে ভয়ে আমার বান্ধবীগুলো বের হচ্ছে না। আর যাই হোক, সাদাব স্যার এক একটা ওনার নাম বলছে আর কাঁপছে। এগুলো তো নাম শুনে এমন করছে, অথচ আমি অভাগী না হয় পোড়া কপালি। আমার কথা বাদ। এদিকে বাবা খুব রাগারাগি করছে। বরযাত্রী বরণের জন্য গেইটে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মেয়ে সেখানে যাচ্ছে না। বাবার চিল্লাচিল্লি শুনে ওখানে যাবার ভয়ে একজন দরজার আড়ালে আর 2টা বাথরুমে ঢুকে পড়ল। আমার তো বেশ লাগছিল। বরণের কি দরকার, জম ঠাকুর চেলাপেলা নিয়ে ফেরত যাক। শিমুল ভাইয়ের বউ সবগুলোকে টেনে হিঁচড়ে বের করে বরণ করতে নিয়ে গেলেন। সবার খাওয়া দাওয়া শেষে কাজে নিয়ে আমার রুমে ঢুকলেন। ওইখানে আমার কালেমা পড়ে কবুল বলিয়ে রেজিস্ট্রিতে সিগনেচার নিলেন। কেমন যেন ভোতা ভোতা অনুভূতি, বিশ্বাসই হচ্ছে না একটু আগে আমি কবুল বলেছি, রেজিস্ট্রিতে সাইন করেছি। কেমন যেন সব স্বপ্ন মনে হচ্ছে। সেলে সাইন হওয়ার পরই সবাই মনোজাত করে মুখ মিষ্টি করলেন। এর কিছুক্ষণ পরে ওনার মা বোন ভাবে এসে আমার দেনমোহরের নগদে আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন। সবার মুখেই ওনার প্রশংসা। আরও অবাক হলাম যখন শুনলাম বিয়ের জন্য একটি টাকাও তিনি বাবাকে খরচ করতে দেননি। যাবার কিছুক্ষণ আগে আমাকে জম ঠাকুরের পাশে নিয়ে বসানো হলো। মা বাবা এসে আমাদের 4 হাত এক করে দিয়ে কাঁদতে শুরু করলেন।
এদিকে আমি যেন শেষ হয়ে যাচ্ছিলাম ভেতর ভেতর। বাবা আমাকে জড়িয়ে ধরলেন। পেছন থেকে মাও আমার পিঠে মাথা রেখে কাঁদতে শুরু করলেন। বাবাকে বারবার বলছিলাম, ও বাবা, আমি যাব না। বাবা, তুমি ওনাদের বুঝিয়ে বলো না। বাবা, মা, খালা, মামা সবাই বেশ বুঝিয়ে চোখ জল মুছিয়ে আমার গাড়িতে তুলে দিলেন। বাবা দেশে আসার পরও ওনার মা আমাদের সপরিবারে খাবারের নিমন্ত্রণ দিয়েছিল, কিন্তু আমি আসিনি। তালবাহানা করে নাকচ করেছিলাম, অথচ আজ এই বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আছি বউ হয়ে। আসলে ভাগ্য ব্যাপারটা অদ্ভুত হয়ে গেল। মা বাবাকে ছেড়ে বাপের বাড়ির পাট চুকিয়ে বউ হয়ে এই বাড়িতে এলাম। বউ, আমি বউ। আমার পাশে দাঁড়িয়ে থাকাটা মানুষটা সহধর্মিণী, আর চৌকাঠের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আমার বিবাহ সূত্রে পাওয়া নতুন স্বজন। প্রতিটা মানুষের সাথে আলাদা আলাদা সম্পর্কে বাধা পড়ে গেছে আজ এই 3 শব্দের কবুল উচ্চারণের সাথে সাথে। কি অদ্ভুত মানব জীবন! গতকালও ওরা আমার শুধুমাত্র পরিচিত ছাড়া কিছুই ছিল না। কাঁধে কোনো দায়িত্ব ছিল না, নিজেকে অন্যের কাছে ভালো রাখার কোনো চেষ্টা ছিল না, কারো ঘরের বউ ছিলাম না। একটাই পরিচয় ছিল, আমি আমার বাবা মার সন্তান। কিন্তু আজ সেই সব সম্পর্ক ছাপিয়ে গেল এই নতুন সম্পর্কের কাছে। হায় রে মেয়ে মানুষ, কত রঙিন জীবন! ভাগ্যিস মেয়ে হয়ে জন্মালাম, নইলে তো মেয়েদের রঙে দুনিয়ায় আফসোস থেকে যেত। বেশ তোড়জোড় করে আমাকে বরণ করা হলো এবং সদর দরজায় জানিয়ে দেওয়া হলো আমি যেন জম ঠাকুরের মাকে আম্মু বলে ডাকি। তার সাথে সাথে ওনার বড় বোন, ভাবি, ছোট্ট বাচ্চাটা পর্যন্ত আমাকে বলে দিয়েছেন তাদের আমি কি বলে ডাকবো। বরণ শেষে করে ঘরে ঢুকতে ঢুকতে সন্ধ্যা পেরিয়ে গেল। তাদের পক্ষের খুব একটা আত্মীয় স্বজন ছিল না। মেয়ের বাড়ি কাছে হওয়ায় বেশিরভাগই বিয়ে অ্যাটেন্ড করে চলে গেছেন। বাকি যারা আসছেন তাদের মধ্যে বেশিরভাগই জম ঠাকুরের বন্ধুবান্ধব আর কলিগ বলতে সবাই হচ্ছেন কলেজের স্যার। উনি তো আর নতুন চাকরিতে এখনও জয়েন করেনি। বাদবাকি সবাই মুরব্বির গোছের। বরণের পালা চুকিয়ে আম্মু আর বড় আপু আমাকে তাদের ড্রয়িং রুমে নিয়ে বসালেন। আমাকে প্রায় মাঝখানে বসিয়ে তারা সবাই খোশ গল্পে মেতে উঠল। অনেকেই পরিচিত হচ্ছেন, হাতে উপহার দিচ্ছেন। জম ঠাকুরের কলিগ মানে যাদের আমি এতদিন স্যার বলে রেখে এসেছি, তারা আমাকে একজনও ভাবি বলে ডাকছেন, আরেকজন হাসছেন। এদিক লজ্জায় আমি পারি না মাটির ভেতর ঢুকে যাই। একজন স্যার তো বলেই দিলেন এখন আর তুলিকে কিছু বলা যাবে না। আফটার অল সাদাব স্যারের বউ বলে কথা। কেন যেন এই কথাটা বারবার মাথায় ঘুরছিল। সাদাব স্যারের বউ। আম্মু আর মেজো ভাবি আমাকে আর সেখানে বেশি সময় রাখলেন না। তবে সেদিন সন্ধ্যায় আমি এই সাদাব নামের মানুষটাকে দেখেছিলাম। সে আমার এতদিনের দেখা মানুষটা থেকে সম্পূর্ণ আলাদা, এত হাস্যোজ্জ্বল, প্রাণোচ্ছল আমি আগে কখনো ওনাকে দেখিনি। ওনার বন্ধুরা যখন আমাকে সাথে আড্ডা দেবার জন্য ভেতর রুমে এলেন, তখন মেজো ভাবি গিয়ে জম ঠাকুরকে ডেকে আনলেন। ওনাকে রুমে ঢুকিয়ে দিয়ে বললেন, নাও ভাই, তোমার বউ পাহারা দাও, আমার একটু কাজ আছে, আম্মা ডাকছে বলেই ভাবি চলে গেলেন। এতগুলো ছেলে মানুষের মাঝে বেশ আনইজি ফিল করছিলাম। উনি আমার পাশে এসে বসতে নিজেই ওনার এক বন্ধু ওনাকে টেনে উঠিয়ে দিলেন। এই তুই শর্ত, এতদিন তো আশেপাশে বসে পড়িয়েছিস, বাকি জীবনও বসবি, এখন সর, আমাদেরকে একটু বসতে দে। বললেই হলো, পাশের জায়গাটা আমি ছাড়ছি না। এতদিনের কোলে পিঠে করে মানুষ করা বউ আমার, তোরা বললি আর আমি জায়গা ছেড়ে দিলাম? এতই যখন পাশে বসার শখ, তাহলে বিয়ে করে নিজের বউয়ের পাশে গিয়ে বস। আমার বউয়ের পাশে কি আর যা ভাগ, সোফায় বসতে বসতে। কম দুঃখে কি ভাবের পাশে বসতে বলেছি? ভাবির তো একটাও বোন নাই। আমার শ্বশুর শাশুড়ি অনেক স্মার্ট, বুঝলি, অনেক সচেতন। এক কাজ কর, তুলির ফুফাতো বোন আছে, ক্লাস 5-এ পড়ে, ছোট মানুষ, নিচের মতো গড়ে পিটে নিবি। এখন আব্বা শোনার বয়স ভাই, গড়ে পিঠে নেবার দিন শেষ। তোর কপালে ভালো, তাই তুই ভাবিরে পাইছিস। তবে ভাবি, আপনার মা বাবা কিন্তু আমাদের সাথে অনেক বড় নাইনসাফি করেছে। ওনাদের এক একটা কথা শুনে আমি শুধু বারবার দরজার দিকে তাকাচ্ছি। মেজো ভাবি, বড় আপু এখানে কেন এদিকে আসছে না? এদিকে সবাই এমন সব কথা বলছে যে খুব লজ্জা পাচ্ছি। জম ঠাকুর তো দিব্যি আয়েশ করে বসেছে আমার পেছনের ব্যাক কুশনের উপর হাত মেলিয়ে। কি হাসি তার মুখে, অথচ এতদিন হাতে গুনে গুনে হিসেব করে হাসতেন। কি গম্ভীর তার ভাবমূর্তি, অথচ এই মানুষটা যে এত রসিক আজ না দেখলে জানতামই না।
অবশেষে বড় আপু এসে আমাকে নিয়ে গেলেন। হাতের কবজিতে বেশ ব্যথা করছে। তখন সাজানোর সময় গয়নাগুলো পরাতে গিয়ে ক্যানোলাতে লেগেছিল। পরে অবশ্য ক্যানোলা খুলে গহনা পরিয়ে দিয়েছিল। আম্মু নিজে বসে বসে আমি ফ্রেশ হয়ে আসার পর মাছ ভাজি দিয়ে সাদা ভাত খাইয়ে দিয়েছে। মেডিসিনগুলো এখনও নেওয়া হয়নি। কোন ব্যাগে ভরে দিয়েছে খুঁজে পাচ্ছি না, তবে খাবার পেটে পড়ার পরই গা গোলাচ্ছে। পাতলা পায়খানা বন্ধ হয়ে এখন আবার এই উপদ্রব শুরু হয়েছে। উফ, আর ভাল লাগে না এখানে। এখন বমি করে ভাসালে কি একটা অবস্থা হবে, ধুর। খাওয়ার পর মেজভাবে আমাকে আম্মুর রুমেই রেডি করিয়ে দিলেন। লাল টকটকে একটা সুতির টাঙ্গাইল শাড়ি, কানের ছোট্ট দুল আর হাতে বিদেশি দুটো চুড়ি। এগুলো পাঠিয়েছে ওনার বড় ভাই, মানে আমার বড় ভাসুর। দুলগুলো দিয়েছেন মেজভাবে, আর বড় আপু দিয়েছে একটা সিম্পল হাফ নেকলেস। চুল বাঁধার সময় বড় আপু জিজ্ঞাসা করলো, তুলি চুল খোপা করে দিব নাকি বেনি? আমি চুল বেঁধে ঘুমাতে পারি না বলেই বলে দিলাম খোপা করে দিতে। না হয় খোপা খুলে বালিশে ছড়িয়ে দিয়ে ঘুমানো যাবে। আপু বেশ সুন্দর করে খোপা করে দিয়ে তাতে ফুল গুজে দিলেন। আমাকে রাত 10টার দিকে জম ঠাকুরের রুমে দিয়ে আসা হলো। খাটে বসিয়ে দিয়েই দরজা ভেজিয়ে আপু আর ভাবি চলে গেলেন। বাইরে থেকে বেশ হাসাহাসি শোনা যাচ্ছে। সবাই একসাথে দল পাকিয়ে হাসছেন, যেন বড়সড় কোনো জয়ের ঘোষণা দিয়েছেন টেলিভিশনে। বেশ হাসতে হাসতেই উনি রুমে ঢুকে দরজা লক করলেন। আমি ততক্ষণে ঝিমুচ্ছি, গালে হাত দিয়ে মাথায় ঘুমটা টেনে। দরজা লকের আওয়াজ শুনে ঝিমনি কেটে গেল। ঘুমটা আড়ালে দেখলাম উনি হাত ঘড়ি খুলে টেবিলে রাখছেন, আর টেবিলে রাখা পানির গ্লাসের উপর থেকে ঢাকনা ফেলে ঢকঢক আওয়াজ করে পানিটা শেষ করলেন। আমি বিছানা থেকে নেমে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে ওনার কাছে আসতে দেখে আমার দিকে ফিরে তাকালেন। আমিও আর সময় নষ্ট না করে ঝটপট সালাম করে দিলাম। 4 দিন ধরে মুরব্বিনা আমার মাথা ঠুকে ঠুকে এই কথা বলে দিয়েছেন। কী ব্যাপার, সালাম তো করছোই, এখানে বসে আছো কেন? পা টিপে দেবে নাকি? বললেই হাসতে লাগলেন। আমি আর কাল বিলম্ব না করে উঠে দাঁড়ালাম। ওনারা তো বলে দিয়েছে সালাম করে বসে থাকতে, বন্যা কি ধরে উঠাবে, কিন্তু জম ঠাকুর তো কিছুই করলো না। ভাবনা চিন্তার মাঝখানে উনি ঘুমটা তুলে নিলেন। ওনার দিকে তাকাতে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ওয়াশরুমটা কিন্তু ওয়াশরুমে ওই পাশে। কথাটা শুনে আমি মুখ কালো করে মাথা নিচু করে রাখলাম। ঠাট্টায় খুব অভিমান হলো। অসুস্থ হবার পর থেকে যে যেভাবে পারছে আমার সাথে মস্করা করে যাচ্ছে, অথচ একবারও কেউ ভেবে দেখছে না যে আমার উপর দিয়ে কী কী যাচ্ছে এই কয়দিনে। আমার অসুস্থতায় আমার মন মানসিকতা কি হতে পারে তাদের কি আদৌ কোনো ধারণা আছে? ঠাট্টা করতে পারলে, হাসি তামাশা করতে পারলেই হলো, শুধু হলো। তাদের এত সব আয়োজন, এত সব আনন্দ, সব কিছু আমাকে ঘিরে, আমার বিয়েকে ঘিরে, অথচ আমিটাই অসুস্থ। এ নিয়ে তাদের কোনো হোলদোল নাই। মনে হচ্ছে মেইন কালপিট আমি। আমার অসুস্থতার জন্য দায়ী জম ঠাকুর। ও এভাবে বলল। আজকেও তার সাথে এমনটা হতে পারতো না কি? না, আর ভাল লাগছে না, আবার গা গোলাচ্ছে। আমি বিছানায় বসে গেলাম। জম ঠাকুরকে দেখলাম পেছনে ফিরে পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ টেবিলে পরে রাখলো। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম তাকে। একটা অফ হোয়াইট পাঞ্জাবি আর সাদা পাজামা। এই পোশাকে তাও বিয়ে করতে গিয়েছিল তিনি। ইস, কি ভাব দেখো না, যেন কোনো মন্ত্রী মিনিস্টার তিনি হলে হতেই পারে। এ ব্যাপারটা যা বুদ্ধি, এ পর্যন্ত যতবারই অজুহাত দিয়েছি ততবারই ধরে ফেলেছে। আর মিথ্যা কথা তো ঠোঁটে আনাই গজরাতের। বলা যায় এতদিনে আমাকে ওনার আঙ্গুলের ডগাইয়ে রেখেছেন। কেন যেন এসব ভাবতে ভাবতে আর ভালো লাগছে না। জম ঠাকুরকে কোনোভাবে আমার জীবনে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। ঘোরটা ভাঙলো ওনার ডাকে, ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, আর খাটের বাম দিকে শুবে, ওপাশে আমি ঘুমাতে পারি না বলে হন হন করে বাথরুমে ঢুকে পড়লো। এদিকে সারা গা আমার ছেড়ে দিয়েছে। হেলে দুলে জম ঠাকুরের কথার মতো বাপাসে দেওয়ালের দিকে শুয়ে পড়লাম। পুরো খাটটা রজনীগন্ধা আর থোকা থোকা গোলাপ দিয়ে সাজানো। চাদরের উপর গাঁদা ফুল আর গোলাপ ফুলের পাপড়ি। সারা ঘর জুড়েই মিষ্টি ফুলের গন্ধ মৌ করছে। এর মধ্যে রজনীগন্ধা তার গন্ধ বিলিয়ে বেশি রাজত্ব করছে। বাইরে মেঘের বেশ গুড়গুড় শব্দ শোনা যাচ্ছে। মনে হয় বৃষ্টি নামবে। বিছানার ফুলগুলো নাড়াচাড়া করতে করতেই আমি ঘুমিয়ে পড়লাম। সবে মাত্র ঘুমটা গাঢ় হয়েছে, ঠিক তখনই মনে হলো কে যেন ডাকছে। আমি এদিকে ঘুমের মধ্যে চোখ টেনেও খুলতে পারছি না। খুব কষ্ট হলো চোখ খুলতে। দেখি আমাকে টেনে বসিয়ে দিলেন। কাছে ঘুম থেকে টেনে বসিয়ে দেওয়ার
কোনো মানে আছে? খুব চটে গেলাম। মাথার ভেতর যেন চিকন ঘাম ঝরছে। উনি পানির গ্লাস আর মেডিসিনগুলো আমার সামনে ধরতে রেগে গিয়ে বললাম, ধুর বাল, কি শুরু করেছেন এগুলো সাদাব ভাই? ডেকে তুলে আপনি আবার আমাকে পানি খাওয়াচ্ছেন? আমি ঘুমাবো, সরেন তো। 2 সেকেন্ড পর যেন মেডিসিনগুলো আমার হাতে না থাকে, এক প্রকার হুমকি দিয়ে। এতক্ষণে আমার হুঁশ হলো আমি কার সামনে বসে আছি। আর চোখে ওনার দিকে তাকাতে ওনার চোখে চোখে পড়লো। কথা না বাড়িয়ে চুপচাপ মেডিসিন নিয়ে নিলাম। উনি গ্লাস রেখে বিছানার দিকে আসার আগে আমি মাথা মুখে আঁচল দিয়ে ঘুমিয়ে পড়লাম। বাপরে, ঘুমের ঘোরে কি বলে ফেলেছি। এখন না আবার বিছানা থেকে নামিয়ে পিটানি শুরু করে। একদম শক্ত হয়ে হাড় গুজেছিলাম। কখন ঘুমিয়েছি বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি জম ঠাকুর তার পড়া টেবিলে মাথা ফেলে ঘুমাচ্ছে। বাপরে, এই লোকে দেখি বুড়ো বয়সে পড়াশোনা করা লাগে। পড়াশোনা শেষ, চাকরি করছে, বিন্দাস চলবে তো না, বইয়ের মাঝেই পড়ে আছে। জম ঠাকুরকে উপদেশ দিতে দিতে নিজের দিকে তাকাতেই ভুলে গিয়েছি প্রায়। রাতে বড় শাড়িতে কাঁধের দিকটাই সেফটি পিন করে দিয়েছিল। ব্লাউজ ছিঁড়ে সেফটি পিন শাড়িতে আটকে আছে, আর আঁচল পড়ে আছে পিঠের নিচে। আঁচল ঠিকমতো টেনে বিছানা থেকে নেমে দাঁড়াতেই খেয়াল করলাম মারের নতুন কুচকে দলা হয়ে ফুলে একেবারে লুঙ্গি হয়ে আছে। আমি বেক্কেলের মতো শাড়ির দিকে তাকাতেই একবার আরেকবার তাকায় জম ঠাকুরের দিকে। কোনো মতে শাড়ি ছেড়ে ব্যাগ থেকে কাপড় বের করে দিলাম বাথরুমে দৌড়। বাথরুম থেকে বের হতেই দেখলাম জম ঠাকুর ঘাড় হাতে মালিশ করছেন, সাথে আড়মোড়া দিচ্ছেন। আমি চুল গামছা পেঁচাতে পেঁচাতে বারান্দায় গিয়ে ভেজা কাপড়গুলো মেলে দিলাম। এর মধ্যে উনি বিছানায় চাদর সহ সব ফুল একসাথে বারান্দার কোনায় এনে রাখলেন। আর আমাকে বললেন বিছানার উপর চাদর রাখা আছে, যেন সেটা বিছিয়ে দেই। আমি মাথা নেড়ে রুমে চলে এলাম, আর উনি গামছা নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। সকালে বড় আপু আমাকে এসে নিয়ে গেলেন খাবার জন্য। আমার জড়তা দেখে আপু আমাকে বেশ বুঝিয়ে শুনিয়ে বললেন তারা সবাই আমার আপন, এত জড়তা কিসের, স্বাভাবিকভাবে যেন চলাফেরা করি, ঠিক যেভাবে বিয়ের আগে চলাফেরা করতাম। জম ঠাকুরের পরিবারে বৌভাত নামক কোনো আচরণ নেই। বিয়ের পরদিনই পরিবারের সব বড়দের নতুন বউ পাত পেরে খাওয়ায়। আমার ক্ষেত্রেও তা বহাল রইল। সকাল সকালেই তাদের আশেপাশের নিকটস্থ আত্মীয় স্বজন আসতে আমাকে দেখতে এসেছে। এর মধ্যে জম ঠাকুর আমাকে ডেকে রুমে নিয়ে এলেন স্যালাইন করার জন্য। কারণ ডাক্তারের কথা অনুযায়ী আমার আরও 3টা স্যালাইন নেওয়া বাকি আছে। এদিকে আমার কথা পুরোই কাঁচোমোচো, বাড়ি ভর্তি লোকজন। এর মধ্যে যে কেউ যখন তখন আমার সাথে এসে দেখা করতে যাচ্ছে। এই মুহূর্তে স্যালাইন। অনেকটা সাহস সঞ্চয় করে জম ঠাকুরকে বললাম যেন আজ স্যালাইন না দেওয়া হয়। কথা বলতে দেরি হয়েছে আর আমার দিকে কটমট করে তাকাতে দেরি নাই। আয়নায় দেখতে নিজের অবস্থা, শরীরে কোনো ব্যালেন্স রাখতে পারছো কি? একটু আগেও তো মাথা ঘুরে পড়তে নিয়েছিলে। আম্মা পাশে থাকায়, নইলে তো এতক্ষণ হাসপাতালে নিয়ে দৌড়াতে হতো। না মানে, আমি তো না করিনি। এখন তো বাড়িতে অনেক মানুষ, এর মধ্যেও ঘরে একা বসে থাকবো। রাতে দেই বরং। হাত মুচড়াতে হাতটা খুলে যাবে তো বলে আমার 2 হাত ছাড়িয়ে দিলেন। ঠিক আছে, রাতে স্যালাইন নিও, তবে সাবধানে চলাফেরা করবে। হুটহাট করে বসা থেকে উঠে আস্তে ধীরে উঠবে, নইলে মাথা ঘুরে পড়বে। বাড়ি ভর্তি মেহমানের সামনে আচার খেয়ে আবার রুই কাতলের ভাজি খাওয়াতে যেও না। এর মধ্যেই বড় আপুর হাজব্যান্ড এসে দরজা নক করলেন, গলা ছাড়লেন, কি শালা বাবু, একদিনের বউকে চোখে হারাচ্ছ? তার বলতে তোলা ভাই, এতদিন কোলে পিঠে করে মানুষ করেছি বউকে, চোখে তো হারাবই। টান বলে তো একটা ব্যাপার আছে নাকি? গড়ে পিঠে নিয়েছি বলো। সে আরও সময় লাগবে ভাই। এত জলদি কি? ছোট মানুষ, সময় তো লাগবেই, তাই না? তা তুমি জন্মের সময় নাও শালাবু, আই ডোন্ট হ্যাভ অ্যানি অবজেকশন। আপাতত বউকে আমাদের জন্য ছাড়ো, বাদ বাকি শিখানো পড়ানোটা না হয় রাতেই বন্ধ করে, কেউ আর ডিস্টার্ব করবে না। সে করাই যায়। নিয়ে যেতে চাইছেন যখন নিয়ে যান, ছোট মানুষ তো, সামনে রাখবেন। নিজের বউ মনে করে না, শালা বউ মনে করে। এই সাদাব, আমি তোমার বোনের হাজবেন্ড হই, কিন্তু মনে রাখো মিয়া, সুযোগ পেলেই দেখি চরিত্র নিয়ে টানাটানি করো। আরে কি যে বলেন ভাই! ওনাদের কথা শুনে মনে হলো একটা লজ্জার বালতি ছিল আমার জন্য। ওনারা মুখ থেকে বর্ষণ করছেন আর আমার মাথায় সেগুলো পড়ছে। জম ঠাকুরকে তো আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি।
আমার তো বেশ সন্দেহ হচ্ছে ওনার কে কোনো যমজ ভাই আছে নাকি। এদিকে দুলা ভাই পারছেন না, কেউ জড়িয়ে ধরতে এলে বা গায়ে হাত ছোঁয়াতে এলেই বলছে এ আস্তে আস্তে সাদেপের কোলে পিঠে করা মানুষ করা বউ, বাচ্চা বউ, সাবধান, কিছু হলে তো এরই জবাবদিহিতা করতে হবে। আমি তো ওর কাছ থেকে নিয়ে এলাম কিনা, এই জন্য শুনে ছেলে বুড়ো সবাই সামনে হেসে যাচ্ছে। জম ঠাকুরও তাদের রসিকতার সাথে পাল্টা রসিকতা করছে, আমি দেখছি। এখনো মনে হয় অনেক অবাক হওয়ার বাকি আছে। এদিকে বড় আপু এসে আমার শাড়ি গহনা দিয়ে গিয়েছেন, আর যাবার সময় বলে গেছেন তিনি মেজো ভাবিকে পাঠিয়ে দিচ্ছেন, ততক্ষণে আমি যেন হাত পা ধুয়ে রেডি হয়ে থাকি। এর মধ্যে জম ঠাকুরকে দেখলাম বকতে বকতে বড় আপুর রুমে পাঠালেন। রুমে ঢুকে মুখটাকে বাংলার প্যাচের মতো করে দাঁড়িয়ে আছেন, হয়তো খেয়ালই করেনি যে আমি রুমে আছি। ওনাকে এভাবে দেখে আমি পেটে হাত চেপে হু হু করে হেসে উঠলাম। যা লাগছে না দেখতে, একেবারে প্যাঁচা মুখ। হাসির আওয়াজ শুনে আমার দিকে কপাল কুঁচকে তাকালেন। ওনার এভাবে তাকানোতে আমি বেশি করে হাসি পাচ্ছে। অবস্থা বেগতিক দেখে মুখে হাত চাপা দিয়ে দিলাম, তাও হাসি থামতে পারছি না। উনি ঝট করে আমার সামনে দাঁড়িয়ে নিজের কোমরের দুপাশে হাত ঠেকিয়ে কটমট করে জিজ্ঞাসা করলেন, হোয়াট ডু ইউ মিন বাই বাল? তুলি, কাল রাতে তুমি এই শব্দটা স্পষ্ট শুনেছি। ব্যাস, ওতেই আমার টাইট যাকে বলে। হাসি যে কর্পূরের মতো করে কখন উবে গেছে আমি নিজেই টের পাইনি। কাল রাত্রের কথা তো ভুলে গিয়েছিলাম, এখন কি হবে? উনি তো স্পষ্ট শুনেছে গালিটা। এখন আমার পিলের না চটকায় আমাকে ভেবাচেকা খাওয়াতে পেরে সেই তখন থেকে শয়তানি হাসি হেসে যাচ্ছে। মনে মনে জমঠাকুরকে তুলোধুনো করে মুখটাকে নিষ্পাপ করে রাখলাম। উনি বাথরুমের দিকে যেতে যেতে বলে গেলেন, আলমারি দ্বিতীয় তাকে থেকে যেন শপিং ব্যাগটা বের করে রাখি। ব্যাটা খচ্চর, সকালে তো খুব ডায়লগ বাজি করছিলেন, নিজের কাজ নিজে করতে, নিজের বেলায় কি? হারে বজ্জাত কোথাকার। ওনার শপিং ব্যাগ বের করে বিছানায় রাখতেই মেজোভাবে এসে আমাকে তাড়া দিয়ে রেডি করতে শুরু করলেন। এমা তুলি, চুল এখনো শুকাওনি কেন? তুমি কি আবার গোসল করলে নাকি গো? না ভাবে, গোসল তো সে সকালে করেছি ঘুম থেকে উঠেই। তাই নাকি? তা এত সকালে গোসল, ব্যাপারটা কি? তুলির কাঁধে হালকা ধাক্কা দিয়ে, আমার নানি বলে দিয়েছিলেন বিয়ের পর নাকি সকালে গোসল করতে হয়, এটাই নিয়ম। ভাবি, আপনাদের কি আরও সকালে গোসল করার নিয়ম? সাদাব ভাই ঠিকই বলে, তার বউ নিতান্তই বাচ্চা। তুলির কপালে চটি মেরে সাদাব কাল রাতে কি উপহার দিল ঘুমটা তুলে? এই তুলি, সালাম করেছিলে তুমি মনে করে? ঘুমটা তুলে কি উপহার দিয়েছে জিজ্ঞেস করতেই তুলির মন খারাপ হয়ে গেল। জম ঠাকুর তো কোনো উপহার দেয়নি, সে তো আমার উপর উপহাস করতেই ব্যস্ত ছিল। মনে মনে কি দিয়েছিল বললে না তো? এই তুলি, তোমার কোমরের বিছাটা তো বেশ সুন্দর, কতখানি রূপা লেগেছে। বিয়েতে তো পরনি, কাল রাতে তো দেখলাম না। ও, বুঝতে পেরেছি এবার। এই তাহলে আর কথা না বাড়াই তুলিকে শাড়ি পরাতে শুরু করেছে মুচকি হেসে। এদিকে তুলি অবাক হয়ে তাকিয়ে আছে কোমরের বিছার দিকে। এটা কোত্থেকে এলো? মা তো কোনো বিছা পরায়নি তাকে। সেই বা কখন পড়লো এটা? যতটুকু মনে আছে কেউ তাকে বিছা দেয়নি। তাহলে এটা কোমরে আসলে কি হবে? কখনই বা পড়লো? এর জন্যই সকাল থেকে কোমর ভারী ভারী লাগছিল। সকালে তো এত খেয়াল করেনি, গোসল করেই কোনো রকমে শাড়ি পেঁচিয়ে এসেছিল। চুলগুলো বেশি ভেজা বোন, এখানে বসো, চুলটা শুকিয়ে নাও, তারপর গহনাগুলো বেরোনোর আগে পরে নিও। আমি একটু ওদিকে দেখে আসি কেমন? তুলি মাথা নাড়িয়ে সাইড দিয়ে উনি চলে গেলেন। পিঠের আঁচল ফেলে চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে, বেশি লম্বা না হয় কোমর পর্যন্তই ছড়িয়ে আছে। এর মধ্যে সাদা বেরিয়ে এলো গামছা হাতে নিয়ে। প্যান্ট সে একেবারে বাথরুম থেকে পরে বেরিয়েছে। গায়ে মেলানোর গামছাটা চেয়ারে হ্যান্ডেলে রেখে সেন্ডু গেঞ্জিটা পরে নিল জলদি। তুলি এখনও সাদাবকে খেয়াল করেনি। সে আপন মনে চুলের ভেতরে আঙ্গুল চালিয়ে চালিয়ে সরিয়ে দিচ্ছিল। সাদা শপিং ব্যাগ থেকে নতুন শার্ট বের করে ক্লিপ খুলে একদম তুলির পেছনে ড্রেসিং টেবিলে বরাবর দাঁড়ালো। তুলি তখন হাতে বালা পড়ছিল, বা হাতে বালা ঢোকাতে গিয়ে বেশ মুশকিল হচ্ছে। সকালে ক্যানোলা করা জায়গাটা বাথরুমে দরজায় বাড়ি খেয়েছিল, তার জন্য ফুলে গেছে। কাইকুই করে বালা ঢোকাতে হচ্ছে। এই হাতে বালা পরা লাগবে না, ডান হাতেই দুইটা পরে ফেলো। এই হাত ছায়ের নিচে থাকবে, কেউ খেয়াল করবে না।
ওনার কণ্ঠটা শুনে আয়নায় তাকালাম। ওনার দু চোখ বুঝে মাথাটা সামান্য হেলিয়ে আশ্বস্ত করলেন, সাথে হালকা ঠোঁট ছাড়া হাসি। বেশ লাগলো তো জমঠাকুরকে এই গোলাপি শার্টে, কালারটা যেন গায়ের রঙের সাথে মিশে গেছে। বেশিক্ষণ তাকাতে পারলাম না, কেননা জমঠাকুর তার নিজের চোখ থেকে চোখ সরিয়ে আমার দিকে আয়নার দিকে তাকালেন, হাতা ফোল্ড করতে করতে। এবার আমি নিচের দিকে তাকালাম। কলাপাতা আর লাল পাড়ের মিশেলে একটা শাড়ি পরিয়ে দিয়েছে ভাবি। লিপস্টিকে আগে দিয়ে ফেলেছিল, তাই কানে ঝুমকো পরতে শুরু করে দিলাম। গলার বিয়ের জড়োয়া নেকলেসটা পরাই সময় উনি বাধা দিয়ে বললেন, কাল রাতে যে নেকলেসটা পরেছি সেটা যেন পরি। ওনার কথা মতো ড্রয়ার থেকে বের করে পরে নিলাম। তারপর উনি আলমারি থেকে একটা চেইন এনে আমার গলায় নিজ হাতে পরিয়ে দিলেন। এটা মা বাবাকেও দিয়েছিলেন। আমি ওনার দিকে তাকাতেই বললেন, ইসলামে তো ছেলেদের স্বর্ণ পরা হারাম, তাই এটা আমি তোমায় দিয়ে দিলাম। আমি আর কিছুই বললাম না, চেনের লকেটটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছি। বাংলা হরফে সাদাফ নামে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে লেখা। মায়ের জুয়েলার্সকে দোকান থেকে ডাবল মজুরি দিয়ে লকেটটা গড়িয়েছিলেন। খুব অন্যরকম একটা ভালো লাগা ছিল। জমঠাকুর এখনও আমার পেছনে দাঁড়ানো। ওনার মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছি না, কিন্তু আর চোখে বুকের দিকটায় তাকিয়ে আছি খুব করে। কেন যেন খুব পরিপূর্ণ লাগছিল তখন নিজেকে। সব কিছু আমার, এই মানুষটা আমার, এই ঘরটা আমার, এই সংসারটা আমার, এই যে আমার সামনে আয়না দুটো মানুষের প্রতিচ্ছবি, এইটাই আমার ভবিতব্য, এটাই আমার সংসার, এটাই এই মানুষটার বউ আমি, অর্ধাঙ্গিনী সহধর্মিণী। এত সব ভাবতে ভেবে পরক্ষণে নিজেকে বোকা বনে গেলাম। যে মানুষটাকে কালো আমি আমার জীবনে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলাম না, আজ তাকে জুড়েই এত সব বিশ্লেষণ জুড়ে দিলাম নিজের সাথে। আম্মু নিজে দাঁড়িয়ে থেকে সব নিয়ম কানুন পালন করলেন আমাকে আর জমঠাকুরকে দিয়ে। বিকেলের দিকেই সব আত্মীয় স্বজন চলে গেলেন। বড় আপু চলে গেলেন সন্ধ্যায়। মেজো ভাবিরা কাল ভোরে রওনা দিবেন। ভাইরা ছুটি শেষ আজই। আম্মু অনেক চেঁচামেচি করে ওনাকে রেখেছেন। এদিকে আমার অবস্থা ছাড়ে দেমা কান্দে বাঁচি। আম্মু আমার অবস্থা বুঝতে পেরে আমাকে ঘরে পাঠিয়ে দিলেন। কাপড় খোলার সময় আবারও কোমরের বিছাটা চোখে পড়ল। কে না কে দিল, তার চেয়ে বরং আম্মুকে দেখিয়ে নিলে ভালো হবে ভেবে বিছাটা খুলে হাতে নিয়ে বের হলাম বাথরুম থেকে। উনি তখন রুমেই ছিলেন। আপুদের স্টেশনে ছেড়ে সবেমাত্র রুমে এসেছেন। প্যান্টের ভাঁজ থেকে শার্টের ইন সারিয়ে বুকের দিকের দুটো বোতাম খুলে পকেট থেকে মানিব্যাগের টেবিল উপর রাখতে রাখতে, তুলে এক গ্লাস পানি দাও তো। দিচ্ছি। পানি খেয়ে আমার দিকে গ্লাস ফিরিয়ে দিয়ে খেয়াল করলেন হাতে বিছাটা। আমি গ্লাসটা টেবিলের উপর রেখে দরজার দিকে এগোতে, কোথায় যাচ্ছ? আম্মুর কাছে এটা দিতে। আমাকে কেউ যেন উপহার দিয়েছে এটা মনে পড়ছে না। মানে? দুপুরে মেজো ভাবি শাড়ি পরাতে গিয়ে কোমরে বিছাটা দেখে জিজ্ঞাসা করছিল, তখন প্রথম খেয়াল করলাম, কিন্তু কখন কীভাবে পড়লাম কিছুই মনে পড়ছে না। ওমা, সে কি? তোমাকে আম্মু বড়পু কেউ কিছু বলেনি? কি বলবে? এ বাড়িতে ইনফেস্ট আমার রুমেই থাকে। কে থাকে আশেপাশে? থাকে জিন। খারাপ না কিন্তু। এ বাড়িতে যারা নতুন সদস্য হয়ে আসে তাদের সে কিছু না কিছু উপহার দেয় আর কি। আমাকে তো খুব স্নেহ করে। উনি তোমাকে এটা দিয়েছে মানে? মানে এতক্ষণ যা বললাম তুমি এটা খুলছো কেন? কোনো ক্রমে যদি বুঝতে পারে যে তার দেওয়া উপহার তুমি খুলে রেখেছো, তাহলে একবার অনর্থ করে ফেলবে। জলদি পড়ো, ওইটা আমি পড়ে দিচ্ছি। আর যেন খুলতে না দেখি। মানে? আর খুলো না যেন। ওনার কথা শুনে হতবিম্ব হয়ে আমি, এক জমঠাকুরের কি কম ছিল, তার উপর আবার জিন এসে হাজির। এ কোন বাড়িতে বিয়ে দিল মা? দুনিয়াতে কি আর উপযুক্ত এই ভূতের বাড়ি দম্পতি ছিল? যদিও বা ছিল, তাও কেন এই পোলার কাছে আমাকে বিয়ে দিল? আমার প্রাণের মায়া তোমাদের নাই? তোমাদের তো আমি একমাত্রই সন্তান ছিলাম নাকি? দেখে যাও, বিয়ে হয়ে গেছে, এখন তোমাদের মেয়ে। ভূতেরাও এখন তোমাদের মেয়েকে উপহার দিয়ে যায়। কোমরের দিকে তাকাতেই দেখলাম বিছাটা একদম শাড়ির ভাঁজে সুন্দর করে পড়ে আছে। রাতের খাবার খেয়ে ফ্রেশ হয়ে মাত্র রুমে ঢুকেছি, এর মধ্যে জমঠাকুর স্যালাইন নিয়ে রুমে চলে এসেছেন। ফার্মেসি বন্ধ হয়ে যাবে বলে খাবারটাও পর্যন্ত খেয়ে যায়নি। একটু আগে ভাবে রুমে এসে খাবার ঢাকা দিয়ে গেছেন। আমার ক্যানোলা ফিট করবার জন্য কথা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। গায়ে হলুদের দিন ওই কম্পাউন্ডার কয় ডজন গুঁতো দিয়েছে তা বলা বাহুল্য। বেচারাই বা কি দোষ?
নার্ভই খুঁজে পাচ্ছিল না। ওনার দিকে তাকাতেই দেখলাম উনি ডান হাতে স্টানের দিকে স্যালাইন ঝুলিয়ে বাঁধছেন। বাম পাশে দেওয়ালের পাশে ফিট করতে পারবেন না বলে এই পাশে বাঁধলেন। স্যালাইন ঝুলানো শেষে উনি আমাকে পাশে এসে বসে শার্টের উপর দিয়ে দুটো বোতাম খুলে দিলেন। পিঠের দিকটা একেবারে ঘেমে লেপ্টে আছে। কিছুটা জিরিয়ে আমার হাতটা নিজের তালুতে নিয়ে একবার কপালে কুঁচকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি অবস্থা হাতের? এতগুলো এই সিরিঞ্জের ফুটোর দাগ কেন? হাতি বা এত নীল হয়ে ফুটে আছে কেন? বাথরুমের দরজা সকালে লেগেছিল, সিরিঞ্জটা ফুটে গেছে। ওগুলো কেননা ফিট করার সময় হাতের রক খুঁজে পায় নাই তাই বলে। আর কিছু না বলে পাশ থেকে উঠে একেবারে রুমের বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর বাটিতে করে বরফ এনে বাটি সহ হাতের উপর দিয়ে চেপে ধরে রাখলেন। বেশ কিছুক্ষণ বরফ ছেঁকা দেওয়ার পর নিজেই প্রসেসিং করে 2বার মাথায় ক্যানোলার ফিট করলেন। তারপর স্যালাইন অন করে দিলেন। আমাকে শুয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে আমার পাশে এসে বসলেন। মাঝে মাঝে স্যালাইনের ফ্লো চেক করে দিচ্ছেন। লোকটা মেডিকেল ক্যাম্প অ্যাটেন্ড করে ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপগুলোও জেনে নিয়েছেন। এত গুণী লোকের কপালে কিনা আমি গাতি জুটলাম। জম ঠাকুরে আপনার কপাল বড্ড খারাপ। পরদিন ভোরবেলা মেজোভাবে চলে গেলেন। সেদিনও আমি দেখলাম জম ঠাকুরকে টেবিলে পড়ে পড়ে ঘুমাতে। এত কি যে পড়াশোনা ওরা আল্লাহই জানে। ভাই ভাবিকে সিএনজিতে তুলে দিয়ে উনি বিছানায় শুয়ে গেলেন। আমাকে বললেন যেন ওনাকে 10টার আগে না ডাকি। ঠিক আছে, ডাকলাম না। কোনো রকমে গোসল সেরে রুম থেকে বেরিয়ে গেলাম। একা রুমে থাকতে ভীষণ রকমের ভয় করে তখন। তার উপর জমঠাকুরটা ঘুমিয়ে, ওই জিন ব্যাটা যদি এসে হাজির হয়। তাই আর রিস্ক নিলাম না, বেরিয়ে চলে গেলাম আম্মুর রুমে। বুয়া নাস্তা বানাচ্ছেন আর আম্মু পাশে বসে মটর ছুলে ডিপ ফ্রিজে প্রসেসিং করছে। আমাকে দেখে মুচকে এসে দেখে কাছে রেখে বুয়ার সাথে আলাপ করে দিলেন আর বলে দিলেন তাকে যেন খালা বলে ডাকি। জমঠাকুর তখন ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এলেন। তখন আমি খাবারটা টেবিলে সাজিয়ে দিচ্ছিলাম। হাতে ক্যানোলা দেখে যদিও মা আমাকে ভারী কিছু নিতে দিচ্ছিলেন না। এর মধ্যে মা বাবা আম্মুর কাছে ফোন করে দিলেন আমার জমঠাকুরের ফিরানির কথা বলতে। আম্মুর কথা দিলেন কালকে আমাদের পাঠিয়ে দিবেন। আমাকে আর পাইকে ইস, মনে হচ্ছে যেন কত বছর ধরে বাড়ি যায়নি। বুয়া 3 বেলা রান্না করে সব কিছু পরিষ্কার করে একেবারে সন্ধ্যাবেলায় ফিরেন। সারাদিনে 3জনের বেশ জমে আড্ডা দিলাম। খালা চেয়ারে বসে আম্মুর মাথায় তেল দিচ্ছেন আর আম্মু আমার সাথে মুড়ায় বসে মাথায় তেল দিচ্ছেন। 1 মিনিটের জন্য মনে হয়নি আমি আমার থেকে বড় কোনো মুরব্বীর সাথে আছি, কারণ আম্মু মানুষটাই একদম শিশুর মতো সরল। বিকেলের দিকে জমঠাকুর আমার স্যালাইন নিয়ে ফিরলেন। এসে হাঁক ডাক শুরু, এখনই স্যালাইন নিতে হবে আমার। এদিকে স্যালাইন ফিট করে দিয়ে উনি আবার রেডি হয়ে যাচ্ছেন, কোথায় নাকি বের হবেন। তার মানে আমাকে একা একা রুমে থাকতে হবে। শুরু হলো কান্নাকাটি। কোনো মতেই আমি এই রুমে একা থাকতে রাজি হলাম না। উপায় না দেখে জমঠাকুরই আমার পাশে বসলেন। কান্নাকাটি করে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভেঙে দেখি উনি ক্যালোনা থেকে স্যালাইন খুলে দিচ্ছেন। তার মানে স্যালাইন শেষ। আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম। জানালার দিকে তাকাতেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। সেদিন আর তিনি বের হলেন না, কিন্তু রুম থেকে একটু পর পর আমাকে বেশ ভয় দেখাচ্ছেন। রাতে খাওয়ার পরে আমার মনটা বেশ ভালো হয়ে গেল। আর মাত্র কয়েকটা ঘন্টার পরে সকাল। ইস, তারপরে আমি আমার বাড়িতে যাব। এক প্রকার ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে খাটে উঠে ঘুমাতে গেলাম। জমঠাকুর তখন টেবিলে বসে কি যেন ঘাঁটছিল বইয়ে। আমার এই কাণ্ডে তিনি বই রেখে চোখ সরিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকলে থাকুক, আমি সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা। চোখ খুলে তো একেবারে চড়ক গাছ। উনি একেবারে আষ্টেপৃষ্টে হাত পা দিয়ে চেপে ধরে ঘুমাচ্ছেন। পেছন থেকে জড়িয়ে রাখার কারণে ওনার গরম নিঃশ্বাসগুলো আমার গালে পড়ছেন। নিজের 2 পায়ের মাঝখানে আমার পা একেবারে সেধিয়ে রেখেছেন। এক হাত শাড়ির ভেতর দিয়ে নিয়ে পেটের উপর দিয়ে আর এক হাত আমার ঘাড়ের নিচে এমনভাবে পেঁচে ধরেছে যেন চুল পরিমাণও নড়তে পারছি না। প্রায় মিনিট 10 মতো এভাবেই রইলাম আর তার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করলাম। তিনি তার সর্বোচ্চ দিয়ে ঘুমাচ্ছেন। এদিকে আমার শরীর ব্যথা হয়ে যাচ্ছে। আমার ছটফট করতে ওনার ঘুমটা ভেঙে গেল। আমাকে ছেড়ে দিয়ে বালিশের ভালো মতন শুতে শুতে, সাত সকালে কি শুরু করলে তুমি? রাতে ঘুমের মধ্যে যেভাবে হাত পা ছুটতে শুরু করেছিলে, ফুটবল টিমের ঢুকিয়ে 10-12টা গোল এমনিতেই হয়ে যেত। স্বপ্নে কি ফুটবল খেলো নাকি? 2 রাত এই উষ্টা লাথি খাবার ভয়ে টেবিলে বসে বসে ঘুমিয়ে ঘাড় ব্যথা করে ফেলেছি। আমার পক্ষে আর সম্ভব না।
টেবিলে ঘুমানোর। কাল রাতে ওভাবে হাত পা না আটকালে নিশ্চয় মাঝরাতে কোমর ভেঙে পঙ্গু হাসপাতালে মেঝেতে পড়ে থাকতে হতো। কি আর কিছু জিজ্ঞেস করা আছে? থাকলে 2 সেকেন্ডের মধ্যে করো। আমি আরো আধা ঘন্টা ঘুমাবো। আমার পক্ষে অপেক্ষা না করেই জম ঠাকুরকে ঘুমিয়ে পড়লেন। ওনার কথা বলার প্রতিটা কথা মাথায় রিপিট হচ্ছে বারবার। আসলে একা একা ঘুমাতে ঘুমাতে অভ্যাসটা হওয়া। ইস, মানুষটা আমার জন্য 2 রাত পড়া টেবিলে ঘুমিয়েছেন, আর আমি উল্টোপাল্টা কত কিছুই ভেবে গেছি। কথাগুলো ভাবতে ওনার দিকে তাকালাম। উনি মাথার নিচে এক হাত আর বুকের উপর এক হাত রেখে মুখটা হাসাহাসি করে শান্তিতে ঘুমাচ্ছেন। আর তার এলোমেলো চুলগুলো ফ্যানের বাতাসে কপালের উপর আগোছালো হচ্ছে। আমি দেখছি তাকে, কেন যেন চোখ সরাতে পারছিলাম না।